তো চ্যাপ্টার 4 নিয়ে আমি কথাবার্তা বলতেছি। তো চ্যাপ্টার 4 আমাদের হচ্ছে ওয়েব ডিজাইনিং নিয়ে ডিসকাশন স্টার্ট হবে। ওয়েব ডিজাইনিং নিয়ে স্টার্ট হবে। তো আমরা হলো গিয়ে আমাদের ওয়েব ডিজাইনিং নিয়ে ডিসকাশনটা স্টার্ট করি। তো ফার্স্টেই আমি আপনাদেরকে একটা ছোট্ট কোশ্চেন দিয়ে জিজ্ঞেস করতে চাই যে বর্তমান যুগ কিসের যুগ বলেন তো স্যার? আসলে বর্তমান যুগটা হচ্ছে অনলাইনের যুগ। ঠিক আছে, অনলাইনের যুগ। আমরা যা কিছু করতেছি টোটালটাই অনলাইনের উপর ডিপেন্ডেন্ট। যেমন এই করোনা পরিস্থিতি, প্যান্ডেমিকের সময় আমরা অনলাইনকে সেভাবে ইউজ করতেছি। ইনফ্যাক্ট আমরা যে এখন আইসিটি ক্লাসটা করতেছি টোটালটা কিন্তু আমরা অনলাইনের থ্রুতে করতেছি। এখন এই যে আমরা যে অনলাইনের কথা বলতেছি, তো অনলাইনে কিভাবে আমরা হলো গিয়ে আহ, মনে করেন কাজ করি, সেটার জন্য আমাদের ওয়েব ডিজাইনিং এর বিষয়টা জানতে হবে। এখন কথাটা ঠিক এরকম যে বর্তমান যুগ অনলাইনের যুগ। অনলাইন যদি আরেকটু সুন্দরভাবে বলি, দ্যাট মিন্স ইন্টারনেটের যুগ। ওকে, অর্থাৎ সহজ কথায় ইন্টারনেটে ডাটা কিভাবে আমরা ট্রান্সমিশন করি। তো অনলাইন তথা ইন্টারনেটে ডাটা স্টোর বা ম্যানেজ করার মিডিয়ামকে মিডিয়ামকে বা ইন্টারনেটে ডাটা কমিউনিকেশন করার মিডিয়ামকে মূলত স্যার বলা হয় ওয়েবসাইট। ওকে, তো অনলাইনে আমরা যে যখনই ইন্টারনেটে যাই, ইন্টারনেটে এই যে যে এখন আমরা ইন্টারনেটের থ্রুতে ফেসবুকের লাইভ ক্লাসটা করতেছি। তো এই ফেসবুকের লাইভ ক্লাসটা করার জন্য আমাদের একটা কি দরকার, একটা মিডিয়াম দরকার, যে জায়গাটার মধ্যে আমরা সবাই কি করতে পারি স্যার, অ্যাক্সেস নিতে পারি। যেমন ফেসবুক কি একটা ওয়েবসাইট, যেটার মাধ্যমে আমরা লাইভ ক্লাসের ডাটাগুলোকে কি করতেছি, ট্রান্সমিশন করতেছি। তো আমরা ফেসবুকের সাথে যদি কানেক্ট হইতে চাই, বা আপনি আমি ফেসবুক আমরা তিনজন যদি একসাথে কানেক্ট হইতে চাই, তাহলে ডেফিনেটলি আমাদের কি লাগবে, ইন্টারনেট লাগবে। তো ইন্টারনেট লাগবে জাস্ট যে আমাদের এই তিনটা সিস্টেমকে কানেক্টিভিটি করার জন্য। তাহলে আমরা এই জায়গাটাতে একটা জিনিস বুঝতে পারতেছি, ইন্টারনেটটা একটা নেটওয়ার্কের রোল প্লে করতেছে। ঠিক আছে, এখন নেটওয়ার্ক এস্টাবলিশ হয়েছে। নেটওয়ার্ক এস্টাবলিশ হওয়ার পর আমাদের পার্টিকুলার সাইটটা জানতে হবে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারতেছি যে অনলাইনে বা ইন্টারনেটে আমরা যে ডাটার কমিউনিকেশন করি, সেই ডাটা কমিউনিকেশন করার মিডিয়ামটাকেই মূলত স্যার বলা হয় ওয়েবসাইট। যেমন নর্মাল ভাবে চিন্তা করেন যে আপনার বাসার সামনে একটা রাস্তা আছে, রাস্তার মধ্য দিয়ে একটা রিক্সা যাচ্ছে, তো আপনি রিক্সাতে উঠে বলতেছেন রিক্সাওয়ালাকে চলো। এখন রিক্সাওয়ালা গিয়ে আপনার ক্যারিয়ার। ঠিক আছে, এখন ক্যারিয়ার বা রিক্সাওয়ালা আপনার রিসিভার বা সেন্ডার, যাই বলেন না কেন, রাস্তাটা আপনার ইন্টারনেট। এখন আপনি গিয়ে রাস্তার মধ্যে নাইমা রিক্সাওয়ালাকে যদি বলেন যে চলো, তো রিক্সাওয়ালা কোন জায়গায় যাবে? ঠিক আছে, তো রিক্সাওয়ালাকে আমাকে কি বলতে হবে, একটা অ্যাড্রেস বলতে হবে। সহজ কথায় আমরা অনলাইনে এই যে ডাটা স্টোর বা ম্যানেজ করার যে কথাবার্তা বলতেছি, এই ডাটা স্টোর ম্যানেজের কি থাকে, একটা অ্যাড্রেস থাকে। যে অ্যাড্রেসের মধ্যে আমরা কি করি, আমাদের ডাটাগুলোকে স্টোর করি, যাতে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সেটাকে কি করা যায়, অ্যাক্সেস করা যায়। তাহলে বিষয়টা আমি আর একটু ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করি। যেমন আমরা সার্ভারের কথা আগেই শুনছিলাম চ্যাপ্টার 2-তে। স্যার, সার্ভার বলতে মূলত স্যার কাকে বোঝায়, একটা কম্পিউটারকে বোঝায়। ঠিক আছে, সার্ভার বলতে একটা কম্পিউটার বোঝায়। সেই কম্পিউটারের মধ্যে মূলত আমাদের গুরুত্বপূর্ণ ফাইলগুলোকে স্যার রাখা হয়। আর সেই ফাইলগুলোকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমরা চাইলে কি করতে পারি, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সেটাকে কি করতে পারি স্যার, অ্যাক্সেস করতে পারি। তো এই যে সার্ভারটা আছে, সেই সার্ভারটার মূলত স্যার কি থাকবে, একটা অ্যাড্রেস থাকবে। ঠিক আছে, সেই সার্ভারটার একটা অ্যাড্রেস থাকবে। যে আমি আমার ডিভাইস থেকে লাইক গিয়ে যদি আমি এভাবে চিন্তা করি যে ফেসবুক আমার কি একটা সার্ভার, আমার একটা সার্ভার আছে। সেই সার্ভারের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com, facebook.com। ঠিক আছে,
তার মানে এই সার্ভারটা হলো গিয়ে মূলত আমার একটা কম্পিউটার, যে কম্পিউটারটা অ্যাড্রেস হচ্ছে facebook.com। তো আপনি আপনার ডিভাইসটা যখন ইন্টারনেট এনাবল হবে, ঠিক আছে, ধরেন এটা হচ্ছে আপনার একটা ডিভাইস, এই ডিভাইসটা ফেসবুকের সাথে যদি কানেক্ট করতে হয় তাহলে ডিভাইসের ওয়েব ব্রাউজারে ওয়েব ব্রাউজারে আপনার হচ্ছে www.facebook.com এই মনে করেন অ্যাড্রেসটা টাইপ করতে হবে, তাহলেই এই ডিভাইসটা এই ফেসবুকের সার্ভারের সাথে কানেক্ট হবে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস দেখতে পাইতেছি যে আপনার ইন্টারনেট থাকলেই আপনি ডাটা ট্রান্সমিশন করতে পারবেন এমনটা না। ইন্টারনেট থাকলে আপনি হচ্ছেন যে একটা কানেক্টিভিটি পাইছেন, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড যত নেটওয়ার্ক আছে আপনি সেটাতে কি হচ্ছেন স্যার, কানেক্টেড হচ্ছেন। আর সেই কানেক্টিভিটির কারণে আপনি হচ্ছেন হলো গিয়ে পার্টিকুলার কোনো সাইট থেকে আপনি কি করতে পারবেন, ডাটা কমিউনিকেশন করতে পারবেন। আর সেই ডাটা কমিউনিকেশনের জন্য আপনার ডেফিনেটলি কি লাগবে, অ্যাড্রেস লাগবে, ঠিক আছে। আর সেই অ্যাড্রেসে যে ডাটা আর ইনফরমেশন আছে সেটাকে আমাদেরকে কি করতে হবে, স্টোর করতে হবে। জিনিসগুলো খুবই কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, আমি একদম সিম্পল ভাবে বুঝাই, তাহলে আপনাদের বুঝতে বিষয়টা সুবিধা হবে। তো আমরা অনেকে ওয়েব ডিজাইনিং এগুলো শিখতে চাই। তো আমরা যে ওয়েব ডিজাইনিং শিখতে চাই, তো ওয়েব ডিজাইন শিখার পূর্ব শর্ত কি? তো স্যার ওয়েব ডিজাইন যদি শিখতে হয় তাহলে ফার্স্টে আপনার ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় সেটা আপনাকে জানতে হবে। আর ওয়েবসাইট শেখার পূর্ব শর্ত হচ্ছে আপনার ডোমেইন এবং হোস্টিং সম্বন্ধে আইডিয়া থাকতে হবে। ডোমেইন এবং হোস্টিং সম্বন্ধে আপনার হচ্ছে যে প্রপার আইডিয়া থাকতে হবে, ঠিক আছে। অর্থাৎ ওয়েব ডিজাইনিং এর পূর্ব শর্ত হচ্ছে আপনার ডোমেইন এবং হোস্টিং এর সম্বন্ধে আইডিয়া গ্যাদার করা। এখন হোয়াট ইজ ডোমেইন অ্যান্ড হোয়াট ইজ হোস্টিং, সেটা আমাদেরকে হলো গিয়ে বুঝতে হবে যে ডোমেইন কাকে বলে, হোস্টিং কাকে বলে। স্যার আমি একটা কথা কিছুক্ষণ আগে আপনাদেরকে বলার চেষ্টা করছিলাম, কিন্তু এটা খুবই কমপ্লিকেটেড আপনাদের কাছে লাগছে, সার্ভার, তারপরে হচ্ছে মনে করেন যে আমার অ্যাড্রেস। তাহলে স্যার আমি একটা নর্মাল কথা বলি, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। ধরেন আমরা যখনই কোনো গাড়িতে উঠি তখন কিন্তু আমরা অ্যাড্রেস বলি। যেমন আমি প্রতিদিন যখন কলেজে যাই তখন সিএনজিতে বলি যে মামা যাবেন ঢাকা কলেজ। দ্যাট মিন্স আমি একটা কি বলতেছি, অ্যাড্রেস বলতেছি। তো যে অ্যাড্রেসটা বলবো সেই অ্যাড্রেসটা কিন্তু স্যার ইউনিক হইতে হবে, সেটা কারোর সাথে কারো ম্যাচ থাকতে পারবে না। লাইক আমরা আমাদের রোল নাম্বারের কথাও যদি বলি, ক্লাসে স্টুডেন্টকে অ্যাড্রেসিং করা হয় কার মাধ্যমে, রোল নাম্বারের মাধ্যমে। তো সেখানে প্রত্যেকটা স্টুডেন্টের রোল নাম্বার কিন্তু একজনের থেকে অন্যজনের কি থাকে, ডিফারেন্ট থাকে, ইউনিক থাকে। ওকে, তো সহজ কথায় অনলাইনে বা সহজ কথায় ওয়েবে যে অ্যাড্রেস রেজিস্টার করা হয় তাকে ডোমেইন বলে, ঠিক আছে। অর্থাৎ সহজ কথায় যদি বলি, কোনো ওয়েব অ্যাড্রেসকে মূলত স্যার বলা হয় ডোমেইন। যে কোনো ওয়েব অ্যাড্রেসকে কি বলা হয়, ডোমেইন। আর সেই ডোমেইনটা আপনাকে অবশ্যই কি করতে হবে স্যার, রেজিস্ট্রেশন করতে হবে। ফ্রি আপনি ডোমেইন পাবেন না। লাইক www.facebook.com, facebook.com, ওকে। তো facebook.com এটা হচ্ছে কি আমাদের হলো গিয়ে একটা ডোমেইন। তো এটা হচ্ছে আমাদের একটা ওয়েব অ্যাড্রেস, ওকে। এটা হচ্ছে আমাদের একটা ওয়েব অ্যাড্রেস। অর্থাৎ আমি ওয়েবসাইট বানাবো কি বানাবো এটা পরের কথা, আমার ফার্স্টে হচ্ছে আমার সাইটের একটা নাম আমাকে চিন্তা করতে হবে। এই যে সাইটের আমি যে নামটা চিন্তা করতেছি সেটাকে মূলত স্যার বলা হবে ওয়েব অ্যাড্রেস। আর পৃথিবীতে facebook.com নামক কিন্তু একটাই সাইট আছে, কিন্তু বাঙালিরা তো খুবই জিনিয়াস, আপনারা জানেন। গ্রিন রোডে এক ভদ্রলোক facebook.com হচ্ছে বিডি এই সাইটটা কি করছে, কিনে রাখছে, যেটা হচ্ছে ইলিগাল। কারণ হচ্ছে যে কোনো কমার্শিয়াল ডোমেইন যদি থাকে সেটা মনে করেন আপনি চাইলে কিনতে পারবেন না।
তো এটা নিয়ে মনে করেন যে পেপার পত্রিকায় অনেক কথাবার্তা বলতেছে, এটা আরেকদিন আপনাদেরকে বলবো। তো এই যে facebook.com এর কথা বলতেছি, এটাও কিন্তু আমাদের কি একটা ওয়েব অ্যাড্রেস। লাইক আমরা যদি বলি www.youtube.com, এই যে এটাও কি আমাদের একটা ওয়েব অ্যাড্রেস। ওকে, দ্যাট মিন্স এটাও কি আমাদের একটা ডোমেইন। স্যার ডোমেইনের ব্যাপারে কি সবার কি আইডিয়া ক্লিয়ার হয়েছে? কেউ এটা ভাইবেন না যে আমি আপনাদেরকে আসলে ফাংশন করাইতেছি। এখানে কিন্তু আমি কোনো ফাংশনের কথা বলতেছি না। ডোমেইন বলতে মূলত স্যার ওয়েব অ্যাড্রেসকে বোঝায়। ঠিক আছে, অনলাইনে ব্যবহৃত প্রত্যেকটা ওয়েব অ্যাড্রেসকেই এক একটা কি বলা হয়? ডোমেইন। ওকে, তো facebook.com, yahoo.com এগুলো কি সবগুলোই হচ্ছে ডোমেইন। স্যার এগুলো কিন্তু খুব বেসিক জিনিস আমি পড়াইতেছি। এই বেসিক জিনিসগুলো আমি যখন টপ লেভেলে কাজ করতে গেছি তখনও দেখছি যে অনেকের কাছে ক্লিয়ার না বিষয়গুলো। তো আপনাদেরকে এগুলো আমি জাস্ট হচ্ছে আমি নিজে ডেভেলপমেন্ট যেভাবে শিখছি আমি আপনাদেরকে সেভাবে জিনিসটা শিখাবো। এখন আমরা ক্লাসিফিকেশন অফ ডোমেইন নিয়ে কথাবার্তা বলবো। ক্লাসিফিকেশন অফ ডোমেইন অর্থাৎ একটা ডোমেইনের দুইটা পার্ট থাকে, বা পার্টস অফ ডোমেইন। পার্টস অফ ডোমেইন, ডোমেইন নিয়ে আমরা কথাবার্তা বলতেছি। একটা ডোমেইনের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে আমাদের ডোমেইন নেম, আর একটা হচ্ছে আমাদের ডোমেইন নেচার। ডোমেইন নেচার, তো ডোমেইনের অংশটাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ডোমেইন নেম আর একটা হচ্ছে ডোমেইন নেচার। ওকে, এখন স্যার আপনি যদি এভাবে চিন্তা করেন, আমি এখানে লিখলাম www.facebook, এটা হচ্ছে ডোমেইন নেম, .com, এটা হচ্ছে কি ডোমেইন নেচার। তো স্যার ডোমেইন নেম থেকে জানা যায় যে এটা কোন প্রতিষ্ঠানের ওয়েবসাইট। যেমন www.facebook, আমরা বুঝে নিছি যে এইটা হলো গিয়ে ফেসবুক নামক একটা প্রতিষ্ঠানের ওয়েবসাইট। ওকে, তারপর আমি যদি এখানে লিখি www.wikipedia, wikipedia.org। ওকে, উইকিপিডিয়া ডট হলো গিয়ে ওআরজি, অর্গানাইজেশন। তো লাস্টে যে .com আছে, কমের মাধ্যমে বোঝায় এটা একটা কমার্শিয়াল সাইট। তা কমার্শিয়াল সাইট বিষয়টা কি বুঝতে পারেন? কমার্শিয়াল সাইট মানে হচ্ছে যে এই সাইটটা, লাইক আমি যদি প্রথমটার কথা বলি www.facebook, এটা হলো গিয়ে আমার এটা মনে করেন আমাকে সিম্পলিফাই করবে যে এই সাইটটা কোন প্রতিষ্ঠানে। যেমন এই সাইটটা ফেসবুকে, এই সাইটটা হচ্ছে উইকিপিডিয়া। আর লাস্টে কম দেওয়া মানে হচ্ছে কমার্শিয়াল। তো ফেসবুকের লাস্টে এক্সটেনশনটা দেওয়া হচ্ছে .com, দ্যাট মিনস এটা হচ্ছে কমার্শিয়াল সাইট। এটা ডিরেক্টলি অর ইনডিরেক্টলি এটা হলো গিয়ে বিজনেস করবে। এখন আপনারা বলবেন যে স্যার ফেসবুক বিজনেস করে, এটা তো বিশ্বাসই করতে পারতেছি না। ফেসবুক তো আমাদের কাছ থেকে টাকা নেয় না। স্যার ফেসবুক আপনার কাছ থেকে টাকা নিচ্ছে না, কিন্তু আপনার ইনফরমেশনকে ব্যবহার করে সে বিজনেস করতেছে। কেমনে বিজনেস করতেছে সেটা একটু বলি। আপনি যদি একটু ক্লোজলি ফেসবুকের অপারেশনটা দেখেন তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন যে আপনি কখনো চাল ডালের পেজে লাইক দেন নাই, দারাজের পেজে লাইক দেন নাই, কিন্তু দারাজ হয়ে যে দেখা গেছে যে বিভিন্ন অফার আছে, সেই অফারগুলো মূলত আপনাদের বা নিউজ অ্যাডভার্টাইজমেন্টগুলো আপনাদের হলো গিয়ে মনে করেন যে নিউজ ফিডে শো করতেছে। কেমনে শো করতেছে? তো চলেন সেটা একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। ফেসবুকের অলমোস্ট 3.5 মিলিয়ন হলো গিয়ে, 3.5 মিলিয়ন বললে কম হবে, 4 মিলিয়ন অলরেডি তাদের ইউজার হয়ে গেছে। ওকে, তো 4 মিলিয়ন ইউজার মনে করেন যে অনলাইনের মধ্যে আছে। দ্যাট মিন্স তাদের একটা হিউজ টাটা ব্যাংক আছে। এখন আমরা যদি বাংলাদেশের কথা বলি, তো বাংলাদেশে মনে করেন 20 কোটি মানুষের হলো গিয়ে 40 কোটি অ্যাকাউন্ট আছে। একজনের দুইটা তিনটা চারটা করে থাকতে পারে, তো আমি ধরলাম অ্যাভারেজে একজন মানুষের দুইটা করে অ্যাকাউন্ট আছে। আমার কিন্তু একটা অ্যাকাউন্ট আছে, আমার কিন্তু দুইটা অ্যাকাউন্ট নাই। ওকে, তো 40 কোটি অ্যাকাউন্ট থাকতে পারে 20 কোটি মানুষের, যদি প্রতিজনের দুইটা করে থাকে 40 কোটি অ্যাকাউন্ট থাকতে পারে। ওকে, তো এখন এই যে অ্যাকাউন্টগুলো যে আছে, তো সেই অ্যাকাউন্টগুলোতে মনে করেন বাংলাদেশের ধরেন যে আমি ধরে নিলাম 1 কোটি মানুষের ফেসবুক অ্যাকাউন্ট আছে। এখন দারাজ হচ্ছে যে সেই 1 কোটি মানুষকে সহজে পৌঁছাইতে চাচ্ছে।
তো 1 কোটি মানুষের কাছে তো মনে করেন বাসায় গিয়ে গিয়ে পৌঁছানো খুব কঠিন একটা বিষয়। তখন সেই ক্ষেত্রে তারা হচ্ছে ফেসবুকের কাছে গেছে। তো ফেসবুক বলতেছে হ্যাঁ আমাদের কাছে তো 1 কোটি মানুষের ডাটাবেজ আছে। তো দারাজ বলতেছে ঠিক আছে, তো তাদের কাছে আমাদের একটু অ্যাডভার্টাইজমেন্ট করে দেন। তো ফেসবুক বলতেছে এটা তো এমনি এমনি হবে না, আপনাকে অবশ্যই হচ্ছে হলো গিয়ে এটার জন্য পে করতে হবে। তো দেখবেন যে যারা বড় বড় কর্পোরেট অফিস কোম্পানিগুলো আছে, যারা বড় বড় কর্পোরেট কোম্পানিগুলো আছে, তাদের ফেসবুক পেজ আছে, বা আপনারাও অনেক ফেসবুক পেজ চালান। ফেসবুক পেজে বুস্ট নামক একটা অপশন আছে। তো সেই বুস্টের মাধ্যমে হচ্ছে ফেসবুক মূলত বিজনেস করে। এটাকে মূলত স্যার বলা হয় অ্যাডভার্টাইজমেন্ট। ওকে, অ্যাডভার্টাইজমেন্ট করে, অর্থাৎ ফেসবুককে আপনি যদি ডলার পে করেন, তাহলে ফেসবুক সেই অনুযায়ী মানুষের কাছে আপনার হচ্ছে বিজনেসটাকে কি করবে, স্প্রেড করবে। তো ফেসবুক হচ্ছে একটা সোশ্যাল নেটওয়ার্ক। তো ফেসবুক সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে যে বিজনেস কি করতেছে, ব্রডকাস্টিং করতেছে, এই প্রসেসটাকে বলা হয় এসএমএম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ঠিক আছে, এটাকে কি বলা হয় স্যার? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। অর্থাৎ সোশ্যাল নেটওয়ার্ককে ব্যবহার করে ফেসবুক কি করতেছে, বিজনেস করতেছে। তো আপনি এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাইতেছেন যে আপনার ইনফরমেশন সবকিছু ফেসবুক হচ্ছে হলো গিয়ে কি করতেছে, ব্যবহার করতেছে। কারণ ফেসবুক বলতেছে যে আমাদের এখানে আমরা নর্মাল ইউজাররা আছি, তার সাথে হচ্ছে মনে করেন বিভিন্ন কোম্পানি আছে, চাল ডাল আছে, আড়ং আছে, প্রথম আলো আছে। তো এই যে নিউজ ফিডে আমাদের তাদের ইয়েগুলো যে আসে, এটা কেমনে আসে? কারণ তারা জিনিসটাকে কি করতেছে স্যার, শেয়ার করতেছে। শেয়ার কি এমনি এমনি করতেছে? এমনি এমনি করতেছে না। এটার জন্য হচ্ছে যেই পেজের ওনার বা যারা চাচ্ছে যে তারা হচ্ছে হলো গিয়ে ফেসবুকের এই ডাটা ব্যাংকটাকে ইউজ করবে, তারা হচ্ছে ফেসবুককে প্রতি মান্থলি বা হচ্ছে হলো গিয়ে সাপ্তাহিক বা হচ্ছে ডেইলি একটা হচ্ছে পেমেন্ট তাদেরকে করতে হয়। তো ফেসবুক এভাবে করে বিলিয়ন বিলিয়ন ডলার হচ্ছে হলো গিয়ে আর্ন করতেছে। ইনফ্যাক্ট শুধু ফেসবুকের কথা বললে ভুল হবে, ইউটিউবও কিন্তু হচ্ছে হলো গিয়ে ফেসবুকের মতোই স্ট্র্যাটেজি ফলো করে। যেমন আপনি কোনো একটা পপুলার চ্যানেলে যদি ইন করেন, ফার্স্টেই হচ্ছে ফুড পান্ডার হচ্ছে হলো গিয়ে অ্যাড দেয়। বাংলাদেশের মানুষকে ফুড পান্ডা চিনাইছে হলো গিয়ে ইউটিউব। ঠিক আছে, এই যে ইউটিউব এমনি এমনি কি ফুড পান্ডার হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট করে? এমনি এমনি করে না, এটার জন্য ইউটিউবকে কি করতে হয়, পে করতে হয়। ঠিক আছে, তো ইউটিউবাররা যে মনে করেন যে আর্নটা করে তাদের কন্টেন্টটার মধ্যে, যদি কন্টেন্টটা পপুলার হয়, তো পপুলার চ্যানেলগুলোতে অ্যাডসেন্সিং করে। তো ওই ভিডিও দেখানোর মাঝে মাঝেই হচ্ছে হলো গিয়ে ইউটিউব কি করতেছে, মনে করেন অ্যাডভার্টাইজমেন্ট করতেছে। আর ওই অ্যাডের উপর বেস করে কিছু টাকা হচ্ছে ইউটিউব রাখতেছে, আর কিছু টাকা হচ্ছে হলো গিয়ে কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবকে কি করতেছে, প্রোভাইড কর, মানে কন্টেন্ট ক্রিয়েটর বা ওই চ্যানেলের ওনারকে কি করতেছে, প্রোভাইড করতেছে। এই টোটাল মেকানিজমকে স্যার বলা হয় এসএমএম। তো স্যার যে সকল সাইডের শেষে ডট কম থাকবে তারা কমার্শিয়াল সাইট, আর তারা মূলত হচ্ছে এসএমএম এর মাধ্যমে হচ্ছে হলো গিয়ে তাদের বিজনেসটাকে কন্টিনিউ করে। এরপরে আমরা যেটাতে আসতেছি সেটা হচ্ছে wikipedia.org। ওআরজি বলতে মূলত স্যার অর্গানাইজেশনকে বোঝায়, যে এই সাইটটা ইউজারকে হচ্ছে বিভিন্ন ধরনের সেবা প্রদান করবে, কিন্তু তার বিনিময়ে কোনো ধরনের টাকা নিবে না। যেমন আপনি উইকিপিডিয়ার থেকে অনেক কিছু, অনেক ইনফরমেশন জানতে পারতেছেন। একটা ক্লিক করলে আপনি হিস্ট্রিক্যাল ইস্যু, পলিটিক্যাল ইস্যু, তারপরে হচ্ছে হলো গিয়ে এনভায়রনমেন্টাল ইস্যু, বা হচ্ছে হলো গিয়ে নলেজ গেইন করা, এই সব কিছু জানতে পারতেছেন। তো এই উইকিপিডিয়া আপনার কাছ থেকে কিন্তু কোনো টাকা নিচ্ছে না। যে সকল সাইটের শেষে ডট ও আর জি আছে তারা হচ্ছে নন প্রফিট। ঠিক আছে, তারা ইউজারকে সেবা প্রদান করবে এবং তার বিনিময়ে কোনো টাকা পয়সা নিবে না। তো এই প্রতিষ্ঠানগুলো কেমনে এক্সিস্ট করে? এই প্রতিষ্ঠানগুলো এক্সিস্ট করে মূলত একটা ওয়েতে। সেটা কি? সেটা হচ্ছে বিভিন্ন মানুষ এটাকে হচ্ছে হলো গিয়ে ডোনেট করে, লাইক হচ্ছে khaneacademy.org। এটার ডোনেট করতেছে হলো গিয়ে গুগলের, গুগলের হচ্ছে ওনাররা হচ্ছে হলো গিয়ে স্টেক হোল্ডাররা, তারা হচ্ছে এটাতে ডোনেট করতেছে। তারপর মিস্টার অ্যান্ড মিসেস গেটস, তারা হচ্ছে মানে বিল গেটস, সে হচ্ছে এটাতে ডোনেট করতেছে। তো এভাবে করেই সাইটগুলো হচ্ছে ডেভেলপ হচ্ছে। ওকে, তারপর আসতেছে হলো গিয়ে www.dhakacollege.edu.bd। অর্থাৎ যে সাইটগুলো শেষে .edu.bd থাকে এগুলোকে এডুকেশনাল সাইট বলে। ঠিক আছে, আর বিডি বলতে রিজিয়নকে বোঝানো হয়। ঠিক আছে, বিডি বলতে কাকে বোঝানো হয়? রিজিয়নকে বোঝানো হয়।
ওকে, বাংলাদেশের একটা ডোমেইন অ্যাড্রেস। তো এটা দেখলে বোঝা যায় এটা ঢাকা কলেজের একটা সাইট। কোন ধরনের সাইট? এডুকেশনাল সাইট। আর কোন দেশে অবস্থান করতেছে? বিডিতে, বাংলাদেশে। ওকে, তো এগুলো হচ্ছে শিক্ষার রিগার্ডিং মানে বিভিন্ন ইস্যুস, মানে লাইক লাইক এডুকেশনাল ইনস্টিটিউটরা এই ধরনের অ্যাড্রেস প্রোভাইড করে। তো মোরাল অফ দ্য স্টোরি আমরা যেটা দেখলাম যে একটা ডোমেইন থেকে আমরা এটা কোন প্রতিষ্ঠানের সাইট সেটার আইডিয়া পাবো, এবং অ্যাজ ওয়েল অ্যাজ সেটার আহ, মানে কি পারপাসে সেই সাইটটা ডেভেলপ করা হয়েছে সেটারও আমরা কি পাবো? আইডিয়া পাবো। ওকে, সেটারও আমরা হলো গিয়ে আইডিয়া পাবো। এখন স্যার, এই যে যতটুকু পড়ছেন এখান থেকে কিন্তু একটা কোশ্চেন পরীক্ষায় আসছিল প্রথম বছর, যে বছর সৃজনশীল পরীক্ষা হয়েছে, yahoo.com। তো এটার কোশ্চেনটা ছিল, জিজ্ঞেস করা হয়েছিল যে উদ্দীপকে অবস্থিত ওয়েব অ্যাড্রেসটির আন্ডারলাইনকৃত অংশটিকে বা চিহ্নিত অংশটিকে কি বলা হয়? এক নাম্বার ছিল ডোমেইন, দুই নাম্বার হচ্ছে ডোমেইন নেচার, তিন নাম্বার হচ্ছে ডোমেইন নেম। তার এটার অ্যান্সার হবে গিয়ে ডোমেইন নেচার, দুই নাম্বারটা। এখন অনেকের কোশ্চেন যে স্যার এই ডোমেইনটা আমরা কোথায় থেকে পাবো, এই ডোমেইনটা কোথা থেকে নিতে হয়, এটা কি ফ্রি পাওয়া যায়? স্যার, ডোমেইন আপনি পাবেন গিয়ে হোস্টিং কোম্পানির কাছ থেকে। হোস্টিং কোম্পানির কাছ থেকে ওকে, তো হোস্টিং কোম্পানি মূলত গিয়ে আপনাকে ডোমেইন প্রোভাইড করবে। তো সেখান থেকেই আপনাকে ডোমেইনটা নিতে হবে। যেমন স্যার, আপনাদেরকে আমি একটু দেখাই, যে তাহলে আপনারা বিষয়টা ক্লিয়ার হবেন। কোনো কিছু ফ্রিতে পাওয়া যায় না। অনেকে মনে করে অনলাইনে সবকিছু ফ্রি, আসলে অনলাইনটা আরো বেশি এক্সপেন্সিভ। তো আমি আমি যে কোম্পানির কাছ থেকে সবসময় ডোমেইন নিই, সেটা হচ্ছে ইওয়াই হোস্ট। এটা আমার ফ্রেন্ডের কোম্পানি। তো মনে করেন সে খুব ভালো করতেছে, দেখে খুব ভালো লাগে। তো তার কাছ থেকেই যে আমার লাইফের প্রথম হোস্টিং, আমি ডোমেইন হোস্টিং সবকিছু নিছি। স্যার, এই হোস্টিং কোম্পানিগুলো তাদের তারা গিয়ে W3 কনসোর্টিয়াম এর কাছ থেকে তারা অ্যাড্রেস কিনে নিছে। ঠিক আছে, মানে তারা একটা লোকেশন নিছে যে তারা বিভিন্ন ধরনের ডোমেইন কি করতে পারবে, সেল করতে পারবে। আর এই ডোমেইনটা এটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সাথে সরাসরি কানেক্টেড। যেমন দেখেন সামনে কি দেওয়া আছে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। অর্থাৎ আপনি যে ডোমেইনটা নিতেছেন সেটার একটা পার্সেন্টেজ এই কোম্পানিটা পাবে, আর একটা পার্সেন্টেজ গিয়ে W3 অর্গানাইজেশন পাবে। কারণ তারা গিয়ে এটা এনশিওর করে যে আপনি যে অ্যাড্রেসটা নিতেছেন সেটা অ্যাভেলেবল কিনা। কারণ আপনারা দেখছেন হয়তো যে আপনার একজনের ইমেল অ্যাড্রেস কখনো কিন্তু অন্যজনের সাথে ম্যাচ হয় না। দ্যাট মিন্স প্রত্যেকটা ইমেল অ্যাড্রেস কিন্তু ইউনিক, একটার সাথে অন্যটা কি হয় না, মনে করেন যে ম্যাচ করে না। এখন আপনি যে সাইটটা নিতে চাইতেছেন সেই সাইটটা অ্যাভেলেবল আছে কিনা সেটা আপনাকে এই মনে করেন যে এই হোস্টিং কোম্পানির মাধ্যমে আপনাকে কি করতে হবে, চেক করতে হবে। ওকে, যদি চেক করে দেখেন, আপনি যখন এটা চেক করবেন সেটা সরাসরি রিডাইরেক্ট হবে কার সাথে? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সাথে কানেক্টেড হবে। আর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সাথে কানেক্ট হলে W3 অর্গানাইজেশন এটা অটোমেটিক্যালি চেক করে দেখবে যে এই অ্যাড্রেসটা বর্তমানে এক্সিস্ট করে কিনা। তো এখন আমরা ডোমেইনের কথা বলছি, এবার আসা যাক হোস্টিং এর কথা। এখন দেখেন, আমি যদি বলি যে www.tanvirictcare.com, সেটার জন্যই XYZ এর দামটা বেশি। তো তানভীর ICTcare.com এটা গিয়ে আমাদের ওয়েব অ্যাড্রেস। ঠিক আছে, ওয়েব অ্যাড্রেস, দ্যাট মিনস গিয়ে আমাদের ডোমেইন। এখন tanvirictcare.com এর কি আছে? ডাটা আছে। tanvirictcare.com এর ডাটা আছে। এখন এই ডাটাটা তো ওয়েব অ্যাড্রেস তো হইলই, এখন এই ডাটাটা আমি কোথায় রাখবো? এই ডাটাটা আমি একটা সার্ভারের মধ্যে স্টোর করতেছি। সার্ভার বলতে মূলত স্যার কাকে বোঝায়? কম্পিউটারকে বোঝায়। আর সেই কম্পিউটারটাকে মূলত বলা হয় স্যার হোস্টিং। অর্থাৎ সহজ কথায় কোনো একটা ওয়েব অ্যাড্রেস বা ডোমেইনের ডাটা এবং ইনফরমেশন যেই কম্পিউটারে স্টোর করা হয় তাকেই মূলত স্যার বলা হয় হোস্টিং।
ওকে, ঠিক আছে। তো এই সার্ভারটার মধ্যেই আমি হচ্ছে আমার tanvirictcare.com এর ডাটার ইনফরমেশনকে স্টোর করব, যাতে এটাকে পৃথিবীর যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যায়। এখন সার্ভার আপনার কম্পিউটারও হইতে পারে, এটা কোনো ইস্যু না। কিন্তু সার্ভার মেনটেন করার মধ্যে অনেক প্যারা আছে। আপনার সার্ভার কখনো ডাউন হইতে পারবে না, সেটার ব্যান্ডউইথ সবসময় হলো গিয়ে ম্যাক্সিমাম থাকবে। অর্থাৎ অ্যাট এ টাইমে যাতে ওইটাতে 50,000 মানুষ হিট করলেও আপনার সার্ভার ডাউন না হয়। বাংলাদেশের সাইটগুলোতে কি হয়, আপনার অ্যাট এ টাইমে যদি 50,000 মানুষ হিট করে, তাহলে ওই সার্ভারটা কি হয়, বইসা যায়, ডাউন হয়ে যায়। ঠিক আছে, এটাকে সার্ভারের ডাউন টাইম বলে। তো এটার জন্য পাবলিক হচ্ছে নিজেরা সার্ভার কি করে না, নিজেরা সার্ভার গিয়ে পার্সোনালি কেনে না, তারা হচ্ছে হোস্টিং কোম্পানির কাছ থেকে, যে হোস্টিং বলছি, তো এই কোম্পানিগুলো আপনাকে হচ্ছে সার্ভার স্পেস কি করে, অ্যালোকেট করে। যেমন এই যে tanvirictcare.com এর ডাটা আর ইনফরমেশন নেওয়ার জন্য আমি হচ্ছে একটা সার্ভার প্লেস নিছি, যেটা থেকে আমাকে গিয়ে তারা হচ্ছে হলো একটা সার্ভারে, একটা কম্পিউটারে আমাকে স্পেস দিছে, যে স্পেসের মধ্যে আমি আমার ডাটা বা ইনফরমেশনগুলোকে স্টোর করি। তো সেটাও আমি আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। তো আমি এটাতে একটু লগ ইন করতেছি। তো আমি আমার সিস্টেমে লগ ইন করে ফেলছি। তো লগ ইন করার পর আপনারা এখানে দেখতে পাইতেছেন যে এটা আমার প্যানেলটা। তো যেখান থেকে যে আমি আমার সাইটটাকে ম্যানেজ করি। তো এখানে দেখেন ওয়েব হোস্টিং বেসিক। ঠিক আছে, অর্থাৎ আমি একটা খুবই বেসিক একটা ওয়েব হোস্টিং নিয়েছি, যেটার মনে করেন অত আহামরি কিছু না। তো এই ডোমেইন অ্যাড্রেসের এগেইনস্টে মূলত গিয়ে আমাকে একটা সার্ভার স্পেস অ্যালোকেট করা হয়েছে। এখন এই সার্ভার স্পেসটাকে, যেমন দেখেন প্যাকেজ ডোমেইন, এটা আমার ডোমেইনটা। ঠিক আছে, এখন সেই ডোমেইনের সার্ভার স্পেসটাকে অ্যালোকেট করার জন্য, মানে নেওয়ার জন্য, আমার এখানে লগ ইন টু সি প্যানেল, এটা স্যার যে কোনো হোস্টিং কোম্পানির, এটা একটা পপুলার কন্ট্রোল প্যানেল। সি প্যানেল মানে কন্ট্রোল প্যানেল, যেখান থেকে আপনি আপনার সার্ভারের যত ডাটা ইনফরমেশন আছে আপনি সব কিছু কি করতে পারবেন, সে জায়গায় স্টোর করতে পারবেন। যেমন এটা স্যার সি প্যানেল। অর্থাৎ আমি যে বলছি যে tanvirictcare.com, এটার যে অ্যাড্রেসের যত ডাটা আর ইনফরমেশন আছে, যেটাকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে যে কোনো জায়গা থেকে আমি যখন ব্রাউজার দিয়ে অ্যাক্সেস করতে যাব, তখন যাতে আমি জিনিসটাকে দেখতে পাই, সেটার জন্যই মূলত গিয়ে এটা প্যানেলটা। অর্থাৎ এখানে আমি যদি কোনো একটা সাইট আপলোড করি, আপনি আপনার ওয়েব ব্রাউজারে এখানে tanvirictcare.com লিখে সার্চ দিলে সেটা দেখতে পাবেন। ঠিক আছে, এটা আমার সার্ভারের স্পেসটা। তো এটা আমার সার্ভারের অ্যাক্সেস, যেখানে তারা গিয়ে আমাকে একটা অ্যালোকেশন দিছে। আর সেই অ্যালোকেশনে আমার, দেখেন আমার এখানে গিয়ে বলে দিছে যে আমি কতটুকু ইউজ করতে পারবো। যেমন আমি কয়টা ডাটাবেজ ইউজ করতে পারবো, 12টা ডাটাবেজ ইউজ করতে পারবো। তো আমি কয়টা সাবডোমেইন ইউজ করতে পারবো, 15টা। ঠিক আছে, তার সাথে আমার কতটুকু স্পেস আমি ইউজ করতে পারবো, 1000 MB আমাকে দিয়ে দিছে। অর্থাৎ হার্ড ডিস্ক ড্রাইভে আমাকে 1000 MB দিছে, যে এর বেশি আমি ইউজ করতে পারবো না। এর বেশি হলেই আমার সাইটটা শো করবে না। ঠিক আছে, তারপর আমার ডাটাবেজের ম্যাক্সিমাম অ্যালোকেশন কত হবে, এই 1000 MBর মধ্যেই থাকবে। তারপরে আমার ব্যান্ডউইথ, সর্বোচ্চ ব্যান্ডউইথ কত, গিয়ে 976.5 GB। ঠিক আছে, তারপর আমি কয়টা ইমেল অ্যাকাউন্টস পাবো, 30টা। যেমন আমি চাইলে এইভাবে ইয়ে করতে পারি, tanvir@tanvirictcare.com। ঠিক আছে, তো এইভাবে করেই ধরেন আমি tanvirictcare.com, এটা গিয়ে আমার ডোমেইন। তো আমি এটার আগে দিয়ে দিলাম apps.tanvirictcare.com। এটা গিয়ে আমার সাবডোমেইনের এক্সাম্পল। এটা আমার সাবডোমেইনের এক্সাম্পল। ওকে, তো apps.tanvirictcare.com, অর্থাৎ সাবডোমেইনটা কি, আমার মূল ডোমেইনের আগে, আমার মূল ডোমেইন অ্যাড্রেসের আগে
অতিরিক্ত যে আমি ডট দিয়ে যে অংশটুকু সংযুক্ত হয় তাকেই মূলত স্যার বলা হয় সাবডোমেইন। ঠিক আছে, এটা হচ্ছে আমার ডোমেইন, এটা হচ্ছে আমার মেইন ডোমেইন, এটা হচ্ছে আমার মেইন ডোমেইন, আর এটা হচ্ছে আমার সাবডোমেইন। ঠিক আছে, এটা হচ্ছে সাবডোমেন। অর্থাৎ আমার কোনো একটা সাইডের আগে আমি যখন apps.tanvirictcare.com দিব, তো tanvirictcare.com এটা হচ্ছে আমার মেইন ডোমেনটা, তার আগে যে আমি এক্সট্রা অংশ দিচ্ছি অ্যাপস, এটাকে মূলত স্যার বলা হবে সাবডোমেন। ওকে স্যার, তো এটা হচ্ছে স্যার আমাদের টোটাল সি প্যানেলটা, যেখান থেকে আমরা হচ্ছে কোনো কিছু চেঞ্জ করলেই মূলত হচ্ছে হলো গিয়ে সবাই সেটাকে দেখতে পাবে। স্যার আপনাদেরকে যে চ্যাপ্টার 2 তে ক্লাউড পড়াইছিলাম না, এটাই হচ্ছে সেই ক্লাউডের এক্সাম্পল। ঠিক আছে, যে এটাই হচ্ছে ক্লাউডের একটা এক্সাম্পল। যেমন আমি ইন্টারনেটে বসে এই যে সার্ভারটা আছে, এটা হচ্ছে অস্ট্রেলিয়ার একটা সার্ভার। তো আমি ইন্টারনেটে বসে অস্ট্রেলিয়ার সার্ভারটাতে কি করতেছি, আমার যত কাস্টমাইজেশন করতেছি, সেটা সাইটটা আপনারা হচ্ছে হলো গিয়ে ইয়েতে দেখতে পাবেন, তানভীর আইসিটি কেয়ারের সাইডে আপনারা দেখতে পাবেন। এখানে আরো ইন্টারেস্টিং এক্সাম্পল আপনাদের জন্য স্যার ওয়েট করতেছে। আপনাদের জন্য জিনিসটা আরো বেশি ইন্টারেস্টিং হবে যখন আপনারা বিষয়টা বুঝে যাবেন। ওকে, আর স্যার পপুলার হোস্টিং প্যানেল হচ্ছে হলো গিয়ে সি প্যানেল। ঠিক আছে, পপুলার হোস্টিং এর কথা যদি আমরা বলি, পপুলার হোস্টিং হচ্ছে হলো গিয়ে সি প্যানেল। সি প্যানেল বলতে মূলত স্যার কন্ট্রোল প্যানেলকে বোঝায়। ঠিক আছে, সি প্যানেল বলতে মূলত স্যার কন্ট্রোল প্যানেলকে বোঝায়। স্যার এই যে আমরা যে ওয়েব ব্রাউজারটা দেখতে পাইতেছি, এই ওয়েব ব্রাউজারের এই অংশটুকুকে কি বলে স্যার? ওয়েব ব্রাউজারের এই অংশটুকুকে কি বলে স্যার? এটাকে স্যার বলা হয় ইউআরএল। ইউআরএল মানে হচ্ছে স্যার ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ঠিক আছে স্যার, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। তো ইউনিফর্ম রিসোর্স লোকেটর বা ইউআরএল, অর্থাৎ আপনারা যেটাকে অ্যাড্রেস বার বলেন, এই জায়গায় যে অ্যাড্রেস বারটা বলেন এটাকে মূলত স্যার বলা হয় ইউআরএল, যেটার ফুল ফর্ম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। তো ইউনিফর্ম রিসোর্স লোকেটর নিয়ে আপনাদের সাথে নেক্সট ক্লাসে ডিটেলসে কথাবার্তা বলবো। তো স্যার আজকের মতো এতটুকুই, থ্যাংক ইউ।